নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের নতুন প্রয়াস গল্পস্বল্পের দ্বিতীয় গল্প উপেক্ষিতার প্রথম ভাগ প্রকাশিত হয়েছিল গতকাল। যারা এখনো অবধি প্রথম ভাগটি শোনেননি তাদের জন্য লিংক দেওয়া রইল ডেসক্রিপশনে। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপেক্ষিতা গল্পের দ্বিতীয় ভাগ। আশা করি আমাদের উপস্থাপনা আপনাদের মন জয় করতে সাফল্য পাবে। বৌদি একটু ক্ষুব্ধ হলেন, বললেন, বিমল, জানো তো সেবার কীরকম কষ্টটা পেয়েছ? এই বিদেশ বিভুই মাকে আনলেই মিথ্যে কষ্টটা তো আর ভোগ করতে হয় না। আমি উত্তর দিলুম, বৌদি, আমি তো আর ভাবিনি যে আমি বিদেশে আছি। যেখানে আমার বৌদি রয়েছেন সে দেশ আমার বিদেশ নয়। মা না থাকলেও আমার এখানে ভাবনা কিসের বৌদি? বৌদিদির চোখে লজ্জা ঘনিয়ে এলো। আমার দিকে ভালো করে চাইতে পারলেন না। বললেন, হ্যাঁ, আমি তো সবই করছি, আমার কি কিছু করবার জো আছে? কত পরাধীন আমরা তা জানো তো ভাই। ওসব নয়, তুমি এই মাসেই মাকে আনো। আমি কথাটাকে কোনো রকমে চাপা দিয়ে সেই দিন চলে এলুম। তার পরদিন ছুটির পর বৌদিদির সঙ্গে দেখা। অন্যান্য কথাবার্তার পর আসবার সময় তিনি কলা পাতা মোড়া আবার কি একটা বার করলেন। তার হাতে কলা পাতা দেখলেই আমার বড় ভয় হয়। আমি শঙ্কিত চিত্তে বলে উঠলুম, ও আবার কি বৌদি, আবার সেই? বৌদিদি বাধা দিয়ে বললেন, আমার কি কোনো সাধ নেই বিমল? ভাই ফোঁটাটা অমনি অমনি গেল, কিছু কি করতে পারলুম? এতে একটু মিষ্টি মুখ করো, আর এইতে নাও একখানা কাপড় কিনে নিও। কথাটা ভালো করে শেষ না করেই বৌদিদি আমার হাতে একখানা 10 টাকার নোট দিতে এলেন। আমি চমকে উঠলুম, এ কি বৌদি, না না না, এ কিছুতেই হবে না। আমি খাবার নিচ্ছি, কিন্তু টাকা আমি নিতে পারবো না। আমার কথাটার স্বর বোধহয় একটু তীব্র হয়ে পড়েছিল। বৌদিদি হঠাৎ থতমত খেয়ে গেলেন। তার প্রসারিত হাতখানা ভালো করে যেন গুটিয়ে নিতেও সময় পেলেন না, যেন কেমন হয়ে গেলেন। তারপর একটুখানি অবাক হয়ে আমার দিকে চেয়ে থাকবার পরই তার টানা কালো চোখ দুইটি ছাপিয়ে বাঁধ ভাঙা বন্যা স্রোতের মতো জল গড়িয়ে পড়ল। আমার বুকে যেন কিসের খোঁচা বিঁধল। এই নিতান্ত সরলা মেয়েটির আগ্রহ ভরা স্নেহ উপহার রূঢ়ভাবে প্রত্যাখ্যান করে তার বুকে যে লজ্জা আর ব্যথার শুল বিদ্ধ করলুম, সে ব্যথার প্রতিঘাত অদৃশ্যভাবে আমার নিজের বুকে গিয়ে বাজল। আমি তাড়াতাড়ি 2 হাতে তার পায়ের ধুলো নিয়ে তার হাত থেকে নোটখানা ও খাবার 2 নিয়ে বললুম, বৌদি, ভাই বলে অপরাধ এবারটা মাফ করুন আমার, আর কখনো আপনার কথার অবাধ্য হব না। বৌদিদির চোখের জল তখনও থামেনি। 2 চোখ জলে ভরা সে তরুণী দেবী মূর্তির দিকে ভালো করে চাইতে না পেরে আমি মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইলুম। বাড়ি এসে দেখলুম কলা পাতার মধ্যে কতকগুলো দুগ্ধ শুভ্র চন্দ্রপুলি, সুন্দর করে তৈরি। সমস্ত রাত ঘুমের ঘোরে বৌদিদির বিষণ্ণ কাতর দৃষ্টি বারবার চোখের সামনে ভাসতে লাগলো। মাসখানেক কেটে গেল, প্রায় বৌদিদির সঙ্গে দেখা হতো। এখন আমরা ভাই বোনের মতো হয়ে উঠেছিলুম, সেই রকমই পরস্পরকে ভাবতুম। একদিন আসছি, ফ্লানেল শার্টের একটা বোতাম আমার ছিল না। বৌদি জিজ্ঞেস করলেন, এ কি, বোতাম কোথায় গেল? আমি বললুম, সে কোথায় গিয়েছে বৌদি, বোতাম পরাতে জানি নে, কাজে এই অবস্থা। তারপর দিন দেখলুম তিনি ছুঁচ সুতো বোতাম সমেতই এসছেন। আমি বললুম, বৌদি, এটা ঘাটের পথ, আপনি বোতাম পরাতে পরাতে কেউ যদি দেখে তো কি মনে করবে? আপনি বরং ছুঁচটা আমায় দিন, আমি বাড়ি গিয়ে চেষ্টা করব এখন। বৌদিদি হেসে বললেন, তুমি চেষ্টা করে করবে তো আমি জানি, নাও সরে এসো এদিকে। বাধ্য হয়ে সরেই গেলুম। তিনি বেশ নিশ্চিন্তভাবেই বোতাম পরাতে লাগলেন। ভয়টা দেখলুম তার চেয়ে আমারই হলো বেশি। ভাবলুম, বৌদির তো সে কাণ্ডজ্ঞান নেই, কিন্তু যদি কেউ দেখে তো সমস্ত কষ্টটা তো ওকেই ভুগতে হবে। একদিন বৌদিদি জিজ্ঞেস করলেন, বিমল, গোকুল পিঠে খেয়েছো? আমার মা খুব ভালো গোকুল পিঠে তৈরি করতেন, কাজেই ওই জিনিসটা আমি খুব খেয়েছি। কিন্তু বৌদিদিকে একটু আনন্দ দেওয়ার জন্য বললুম, সে কিরকম বৌদি? আর রক্ষে নেই, তার পরদিনই বিকেলবেলা বৌদিদি কলা পাতা মোড়া পিঠে নিয়ে হাজির।
আমায় বললেন, তুমি এখানে আমার সামনেই খাও, ঘড়ার জলে হাত ধুয়ে ফেলো এখন। আমি বললুম, সর্বনাশ বৌদি, এই এতগুলো পিঠে খেতে খেতে এ পথে লোক এসে পড়বে, সে হয় না, আমি বাড়ি গিয়েই খাবো। বৌদি ছাড়বার পাত্রই নয়, বললেন, না, কেউ আসবে না বিমল, তুমি এখানেই খাও। খেলুম। পিঠে খুব ভালো হয়নি, আমার মায়ের নিপুণ হাতের তৈরি করা পিঠের মতো নয়। বোধহয় নতুন নতুন করতে শিখেছেন, ধারগুলো পুড়ে গিয়েছে, আস্বাদও অতটা ভালো নয়। বললুম, বাহ বৌদি, বড় সুন্দর তো, এ কোথায় তৈরি করতে শিখলেন? আপনার বাপের বাড়ির দেশের বুঝি? বৌদির মুখে আর হাসি ধরে না, হাসি মুখে বললেন, এ আমি, আমাদের গুরুমা এসেছিলেন, তিনি শহরের মেয়ে, অনেক ভালো খাবার করতে জানেন, তার কাছে শিখে নিয়েছিলাম। তারপর সারা শীতকাল অন্যান্য পিঠের সঙ্গে গোকুল পিঠের পুনরাবৃত্তি চলল। ওই যে বলেছি আমার ভালো লেগেছে, আর রক্ষা নেই। একটা কথা আছে, কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা আগ্রহ একটু একটু করে জমছিল, জীবনটাকে খুব বড় করে অনুভব করবার জন্য। আমার এই 20-21 বছর বয়সে এই ক্ষুদ্র পাড়াগায় খাঁচার পাখির মতো আবদ্ধ থাকা ক্রমে অসহ্য হয়ে উঠেছিল। চলেও যেতাম এতদিনে, এখানকার একমাত্র বন্ধন হয়েছিলেন বৌদি। তারই আগ্রহে, স্নেহ, যত্নে সে অশান্ত ইচ্ছাটা কিছুদিন চাপা ছিল। এমন সময় মাঘ মাসের শেষের দিকে আমার এক আত্মীয় আমায় লিখলেন যে তাদের কারখানা থেকে কাঁচের কাজ শেখবার জন্য ইউরোপ আমেরিকায় ছেলে পাঠানো হবে। অতএব আমি যদি জীবনে কিছু করতে চাই, তবে শীঘ্র যেন মোরাদাবাদে গিয়ে তার সঙ্গে দেখা করি। তিনি সেখানকার কাঁচের কারখানার ম্যানেজার। পত্র পেয়ে সমস্ত রাত আমার ঘুম হলো না। ইউরোপ আমেরিকা, সে কত উর্মি সঙ্গীত মুখরিত শ্যামল সমুদ্র তট, কত অকুল সাগরের নীল জলরাশি, দূরে সবুজ বিন্দুর মতো ছোট ছোট দ্বীপ, ওই সিসিলি। নতুন আকাশ, নতুন অনুভূতি, ডোভারের সাদা খড়ির পাহাড়, প্রশস্ত রাজপথে জনতার দ্রুত পাদচারণ, লাডগেট সার্কাস, টটেনহাম কোর্ট রোড, বার চুইলো, মাপল পাপলের গাছের সে কত শ্যামল পত্র সম্ভার আমার কল্পলোকের সঙ্গিনী, কনকেশনী, কত ক্লারা, কত মেরি, কত ইউজিনি। পরদিন সকালে পত্র লিখলুম, আমি খুব শীঘ্রই রওনা হব। স্কুলে সেই দিনই নোটিশ দিলুম, 15 দিন পর কাজ ছেড়ে দেব। মন বড় ভালো ছিল না। উপরের পথটা দিয়ে কয়েকদিন গেলুম, 10-12 দিন পরে নিচের পথটা দিয়ে যেতে যেতে একদিন বৌদির সঙ্গে দেখা। বৌদিদি একটু অভিমান প্রকাশ করলেন। বিমল বড় গুণের ভাই তো, আর 4-5 দিনের মধ্যে বোনটা বাঁচলো কি মরল তা খোঁজ করলে না। আমি বললাম, বৌদিদি, করলে সেটাই অস্বাভাবিক হতো। বোনেরাই ভাইদের জন্য কেঁদে মরে, ভাইদের দায় পড়েছে বোনেদের ভাবনা ভাবতে। দুনিয়া শুদ্ধ ভাই বোনের এই অবস্থা। বৌদিদি খিলখিল করে হেসে উঠলেন। এই তরুণীর হাসিটি বালিকার মতো এমন মিষ্ট নির্মল যে এ শুধু লক্ষ্মী পূর্ণিমার রাতের জ্যোৎস্নার মতো উপভোগ করবার জিনিস, বর্ণনা করবার নয়। বললেন, না না, তাহলেও না, ছোট ভাইটির কোনো কিছুতেই অপরাধ নেই আমার কাছে, আমি যে বড় বোন। আমার কাজ ছেড়ে দেওয়ার কথা আমি বৌদিদিকে কিছু বলিনি। সে কথা বললে যে তিনি মনে অত্যন্ত আঘাত পাবেন এ আমি বুঝতে পেরেছিলুম। একবার ভাবলুম সেই তো জানাতেই হবে, একদিন বলে ফেলি। কিন্তু অমন সরল হাসি ভরা মুখ, অমন নিশ্চিন্ত শান্তির ভাব, বলতে বড় বাধল। মনে মনে বললুম, তোমরা কেবল বুঝি স্নেহ ঢেলে দিতেই জানো। তোমাদের স্নেহ পাত্রদের বিদায়ের বাজনা যে বেজে উঠেছে এ সম্বন্ধে এরকম অজ্ঞান কেন? আমার কাজ ছেড়ে দেওয়ার কথা আমি বৌদিদিকে কিছু বলিনি। সে কথা বললে যে তিনি মনে অত্যন্ত আঘাত পাবেন এ আমি বুঝতে পেরেছিলুম। একবার ভাবলুম সেই তো জানাতেই হবে, একদিন বলে ফেলি। কিন্তু অমন সরল হাসি ভরা মুখ, অমন নিশ্চিন্ত শান্তির ভাব, বলতে বড় বাধল। মনে মনে বললুম, তোমরা কেবল বুঝি স্নেহ ঢেলে দিতেই জানো। তোমাদের স্নেহ পাত্রদের বিদায়ের বাজনা যে বেজে উঠেছে এ সম্বন্ধে এরকম অজ্ঞান কেন?
জিজ্ঞেস করলুম, বৌদি একটা কথা বলি, আপনি আমায় এই অল্প দিনে এত ভালোবাসলেন কি করে? আচ্ছা, আপনারা কি ভালোবাসার পাত্রাপাত্র দেখেন না? আমি কে বৌদি যে আমার জন্য এত করেন? বৌদিদির মুখ গম্ভীর হয়ে এলো। তার ওই এক বড় আশ্চর্য ছিল, মুখ গম্ভীর হলেই প্রায় চোখে জল আসবে, জল কেটে গেলে তো আবার হাসি ফুটবে, শরতের আকাশে রোদ বৃষ্টি খেলার মতো। বললেন, এতদিন তোমায় বলিনি বিমল, আজ এই 5 বছর হলো আমারও ছোট ভাই আমার মায়া কাটিয়ে চলে গিয়েছে। তারও নাম ছিল বিমল। থাকলে সে তোমারই মতো হতো এতদিন, আর তোমারই মতো দেখতে। তুমি যেদিন প্রথম এ রাস্তা দিয়ে যাও, তোমায় দেখেই আমার মনের মধ্যে সমুদ্র উথলে উঠল। সেদিন বাড়ি গিয়ে আপন মনে কত কেঁদেছিলাম। তুমি এখান দিয়ে যেতে রোজ তোমাকে দেখতাম। যেদিন তুমি আপনা হতেই দিদি বলে ডাকলে, সেদিন থেকে আজ পর্যন্ত যে কি সুখে আছি তা বলতে পারিনি। তোমায় যত্ন করে তুমি যে বড় বোনের মতো ভালোবাসো, তাতে আমি বিমলের শোক অনেকটা ভুলেছি। ওই এক ভাই ছিল আমার। তুলসীতলায় রোজ সন্ধ্যাবেলা কত প্রণাম করি, বলি, ঠাকুর, এক বিমলকে তো পায়ে টেনে নিয়েছ, আর এক বিমলকে যদি দিলে তো এর মঙ্গল করো, একে আমার কাছে রাখো। চোখের জলে বৌদিদির গলা আড়ষ্ট হয়ে এলো। আমি কিছু বললুম না, বলবো কি? একটু পরে বৌদিদি নিজেকে একটু সামলে নিয়ে জল ভরা চোখ দুটি তুলে আমার মুখের দিকে চাইলেন। কি সুন্দর তাকে দেখাচ্ছিল। কালো চোখ দুটি ছলছল করছে, টানা ভুরু যেন আরও নেমে এসেছে, চিবুকের ভাঁজটি আরও পরিস্ফুট, যেন কোন নিপুণ প্রতিমা কারক সরু বাঁশের চেঁচড়ি দিয়ে তৈরি করেছে কেটে। পথের পাশেই প্রথম ফাল্গুনের মুগ্ধ আকাশের তলায় আঁকড় ফুলের একটা ঝোপে কাঁটাওয়ালা ডালগুলিতে থলো থলো সাদা ফুল ফুটেছিল। মনের ফাঁকে ফাঁকে নেশা জমিয়ে আনে এমনই তার মিষ্টি গন্ধ। দুজনে অনেকক্ষণ কথা বলতে পারলাম না। খানিক পরে বৌদিদি বললেন, সেই জন্যই বলছি ভাই, মাকে আনো। আমাদের পাড়ায় চৌধুরীদের বাড়িটা পড়ে আছে, ওরা এখানে থাকে না। খুব ভালো বাড়ি, কোনো অসুবিধা হবে না। তুমি মাকে নিয়ে এসো, ওখানেই থাকো। সে তাদের পত্র লিখলেই তারা রাজি হবে। বাড়ি তো এমনি পড়ে আছে। কি বলবো বিমল, মাকে আনলে তোমার কষ্টটাও কম হয়, তা বুঝেও আমার সুখ। আর বেশ 2টি ভাই বোনে এক জায়গায় থাকবো, 12 মাস 2 বেলা দেখা হবে। কি বলো? আমি বললুম, ভাই যদি কোনো গুরুতর অপরাধ করে আপনার কাছে, তাকে ক্ষমা করতে পারবেন? বৌদিদি বললেন, না না, তাহলেও না। ছোট ভাইটির কোনো কিছুতেই অপরাধ নেই আমার কাছে। আমি যে বড় বোন। চোখে জল এসে পড়ল। আড়ষ্ট গলায় বললুম, ঠিক ঠিক বৌদি, ঠিক। বৌদিদি অবাক হয়ে গেলেন, বললেন, বিমল, কি হয়েছে ভাই? অমন করছো কেন? মুখ ফিরিয়ে আনতে উদ্যত হলুম। বললুম, কিছু না বৌদি, অমনি বলছি। বৌদিদি বললেন, তবুও ভালো, ভাইটির আমার এখনো ছেলে মানুষই যায়নি। তার পরদিনই আমার নোটিশ অনুসারে স্কুলের কাজের শেষ দিন। গিয়ে শুনলাম আমার জায়গায় নতুন লোক নেওয়া ঠিক হয়ে গিয়েছে। স্কুলে সকলের কাছে বিদায় নিয়ে চলে এলুম। শুধু একবার শেষ দেখা করবার জন্যে তার পরদিন পুকুরের ঘাটে ঠিক সময় গেলুম। তার দেখা পেলে কি বলবো তা ঠিক করে সেখানে যাইনি। সত্য কথা সব খুলে বলতে বোধহয় পারতুম না সেদিন, কিন্তু দেখা হলো না। সব দিন তো দেখা হতো না, প্রায় 2-3 দিন অন্তর দেখা হতো, আবার কিছুদিন ধরে হয়তো রোজই দেখা হতো। সেদিন বিকেলে গেলুম, তার পরদিনও সকালে গেলুম, কিন্তু দেখা পেলুম না। সেদিন চলে আসার সময় সেখানকার মাটি একটু কাগজে মুড়ে পকেটে নিলুম, যেখানে তার সঙ্গে প্রথম পরিচয় হওয়ার দিন দাঁড়িয়েছিলেন।
সেই দিনই বিকেলে জিনিসপত্র গুছিয়ে নিয়ে চিরদিনের মতো সে গ্রাম পরিত্যাগ করলুম। মাঠের কোলে ছাতিম গাছের বনের মধ্যে কোথায় ঘুঘু ডাকছিল। সেসব আজ প্রায় 25-26 বছর আগেকার কথা। তারপর জীবনে কত ঘটনা ঘটে গেল। ভগবানের কি অসীম করুণার দানই আমাদের এই জীবনটুকু। উপভোগ করে দেখলুম, এ কি মধু। কত নতুন দেশ, নতুন মুখ, কত জ্যোৎস্না রাত্রি, নতুন নব ঝোপের নতুন ফুল, কত জুঁই ফুলের মতো শুভ্র নির্মল হৃদয়, কান্না জড়ানো কত মধুর স্মৃতি। কাকার কাছে মোরাদাবাদে কাচের কারখানায় গেলুম। বছরখানেক পরে তারা আমায় পাঠিয়ে দিল জার্মানিতে কাচের কাজ শিখতে। তারপর কোলোয় গেলুম কাটা বেলোয়ারি কাচের কারখানার কাজ শেখবার জন্য। কোলোয় অনেক দিন রইলুম। সেখানে থাকতে একজন আমেরিকান যুবকের সঙ্গে খুব বন্ধুত্ব হলো। তিনি ইলিনয় বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট, শিকাগো ইন্টার ওশান কাগজে তিনি ফ্রান্স দেশস্থ সংবাদদাতা। কোলোয় সবসময় না থাকলেও তিনি প্রায় ওখানে আসতেন। তারই পরামর্শে তার সঙ্গে আমেরিকায় গেলুম। তার সাহায্যে 2-3টে বড় বড় কাচের কারখানায় কাজ দেখবার সুযোগ পেলাম। পিটসবার্গে, কনেরগির ওখানে প্রায় 6 মাস রইলুম, নতুন ধরনের ব্লাস্ট ফার্নেসের কাজ ভালো করে বোঝবার জন্য। মিডল ওয়েস্টের একটি কাচের কারখানায় প্রভাত দে কি বসু বলে একজন বাঙালি যুবকের সঙ্গে দেখা হলো। তারও বাড়ি 24 পরগনা জেলায়। সে ভদ্রলোক নিঃসম্বলে জাপান থেকে আমেরিকায় গিয়ে মহা হাবুডুবু খাচ্ছিলেন। তারই মুখে শুনলাম সিয়াটলে একটি নতুন কাচের কারখানা খোলা হচ্ছে। আমি জাপান দিয়ে আসবো স্থির করেছিলুম, কাজেই আসবার সময় সিয়াটেলে গেলুম। তারপর জাপান ঘুরে দেশে এলুম। মা ইতিমধ্যেই মারা গিয়েছিলেন। ভাই দুইটিকে নিয়ে গেলুম মোরাদাবাদে। বেশি দিন ওখানে থাকতে হলো না। বোম্বেতে বিয়ে করেছি। আমার শ্বশুর এখানে ডাক্তারি করতেন। সেই থেকে বোম্বে অঞ্চলেরই অধিবাসী হয়ে পড়েছি। বহুদিন বাংলাদেশে যাইনি, প্রায় 16-17 বছর হলো। বাংলাদেশের জল, মাটি, গাছপালার জন্য মনটা তৃষিত আছে। তাই আজ সন্ধ্যের সময় সমুদ্রের ধারে বসে আমার সবুজ শাড়ি পরা বাংলা মায়ের কথা ভাবছিলাম। বাজাবাই টাওয়ারের মাথার ওপর এখনো একটু রোদ আছে। বন্দরের নীল জলে মেশাজারি মারিতিমদের একখানা জাহাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছে। এখানা এক্ষুনি ছেড়ে যাবে। বাঁ ধারে খুব দূরে এলিফ্যান্টার নীল সীমারেখা। ভাবতে ভাবতে প্রথম যৌবনের একটা বিস্তৃত প্রায় ঝাপসা ছবি বড় স্পষ্ট হয়ে মনে এলো। 25 বছর পূর্বে এমনই এক সন্ধ্যায় দূর বাংলাদেশের এক নিভৃত পল্লীগ্রামের জীর্ণ শান বাঁধানো পুকুরের ঘাট বেয়ে উঠছে আর্দ্র বাসনা তরুণী এক পল্লীবধূ। মাটির পথের বুকে লক্ষ্মীর চরণ চিহ্নের মতো তার জলসিক্ত পা দুইখানির রেখা আঁকা। আধার সন্ধ্যায় তার পথের ধারের বেনিকুঞ্জে লক্ষ্মী পেঁচা ডাকছে। তার স্নেহ ভরা পবিত্র বুকখানি বাইরের জগৎ সম্বন্ধে নিশ্চিন্ততায় ভরা। আম কাঁঠালের বনের মাথার ওপরকার নীল আকাশে 2-1টা নক্ষত্র উঠে সরলা স্নেহ দুর্বলা বধূটির ওপর স্নেহ কৃপা দৃষ্টিতে চেয়ে আছে। তারপর এক শান্ত আঙিনায় তুলসী মঞ্চমূলে স্নেহস্পদের মঙ্গল প্রার্থিনী সে কোন প্রণাম নিরতা মাতৃমূর্তি করুণা মাখা অশ্রু ছলছল। ওগো লক্ষ্মী, ওগো স্নেহময়ী পল্লী বধূ, তুমি আজও কি আছো? এই সুদীর্ঘ 25 বছর পরে আজও তুমি কি সেই পুকুরের ভাঙা ঘাটে সেই আবার জল আনতে যাও? আজ সে কত কালের কথা হলো। তারপর জীবনে আবার কত কি দেখলুম, আবার কত কি পেলুম। আজ কতদিন পরে আবার তোমার কথা মনে পড়ল। তোমায় আবার দেখতে বড় ইচ্ছে করছে দিদিমণি। তুমি আজও কি আছো? মনে আসছে অনেক দূরের যেন কোনো খড়ের ঘর, মিটমিটে মাটির প্রদীপের আলো, মৌন সন্ধ্যা, নীরব ব্যথার অশ্রু, শান্ত সৌন্দর্য, স্নেহ মাখা রাঙা শাড়ির আঁচল। আরব সমুদ্রের জলে এমন করুণ সূর্যাস্ত কখনো হয়নি। শুনছিলেন গল্পরাশির নতুন সিরিজ গল্প স্বল্পের দ্বিতীয় গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপেক্ষিতা। আমাদের আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের কাজ বাকি শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। কেমন লাগলো স্বল্প কথায় গল্প বলার আমাদের নতুন প্রয়াস? আপনাদের ফিডব্যাক কমেন্ট করে জানাবেন কিন্তু আমাদের।
যদি আমাদের চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি না করে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন। ঠিক সময় ঠিক আপডেট পেতে গেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না জানেন। ফিরে আসবো খুব শীঘ্রই আবার একটি নতুন চমক নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন।